একবার চিন্তা করে দেখুন তো, ৮,০০০ কোটি টাকা দিয়ে বানানো বিশাল একটা প্রজেক্ট। দেশের জ্বালানি খাতে রীতিমতো বিপ্লব আনার জন্য তৈরি। সবকিছু একদম রেডি, কিন্তু পুরোপুরি নীরব, কোনো কাজ হচ্ছে না। তো কি ঘটছে এই পরিত্যক্ত মেগা প্রজেক্টকে ঘিরে? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন। ৮,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ এখানে। ভাবা যায়, এত বিশাল খরচের একটা প্রজেক্ট দিনের পর দিন, বছরের পর বছর ধরে জাস্ট অচল হয়ে পড়ে আছে। এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, যেটার উত্তর আমরা আজ খোঁজার চেষ্টা করব। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? কক্সবাজারের মহেশখালীর এই প্রজেক্টটা কিন্তু প্রায় ২ বছর আগেই পুরোপুরি তৈরি হয়ে গেছে। চালুর জন্য একদম প্রস্তুত, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে এর অত্যাধুনিক যন্ত্রপাতিতে এখনও পাওয়ারই দেয়া হয়নি। তো কেন এমনটা হচ্ছে, চলুন দেখি। তো এই যে প্রজেক্টটা স্ট্যান্ডবাই মোডে আছে, এর আসল কাজটা কি ছিল? আর কেনই বা এটা আমাদের দেশের জ্বালানি নিরাপত্তার জন্য এতটা বেশি ইম্পর্ট্যান্ট? দেখুন, এই প্রজেক্টের ভেতরে আছে ৬টা বিশাল স্টোরেজ ট্যাঙ্ক, কিন্তু এখন একদম ফাঁকা। অথচ এখানে ১,২৬,০০০ টন ক্রুড অয়েল আর ৭৫,০০০ টন ডিজেল মজুদ রাখার কথা ছিল। এর মানে কি জানেন? মানে হলো পুরো দেশের জন্য প্রায় ১ মাসের ক্রুড অয়েল আর ১ সপ্তাহের ডিজেল এখানে রিজার্ভ রাখা যেত। একবার ভাবুন তো, যখন সারা পৃথিবীতে তেলের বাজার গরম থাকে, দাম বাড়ে, তখন এই রিজার্ভটা আমাদের জন্য একটা বিশাল বড় শিল্ড বা সুরক্ষা বর্ম হতে পারত। দেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটা শক্ত খুঁটি। কিন্তু দুঃখের বিষয় হল, সেই শিল্ডটা এখনও বাক্সবন্দী হয়েই করে আছে। আচ্ছা, এই প্রজেক্টটা দরকার পড়ল কেন? মানে এর আগে কাজটা কিভাবে হতো? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের পুরনো আর অনেক স্লো একটা পদ্ধতির মধ্যে। পার্থক্যটা দেখলে জাস্ট অবাক হবেন। পুরনো সিস্টেমে ১,০০,০০০ টন তেল আনলোড করতে সময় লাগত কতদিন জানেন? প্রায় ১১ দিন। আর এই নতুন এসপিএম পাইপলাইন সিস্টেমে মাত্র ৪৮ ঘণ্টা, মানে মাত্র ২ দিন। কোথায় ১১ দিন আর কোথায় মাত্র ২ দিন, ডিফারেন্সটা বুঝতে পারছেন? তো এই যে সময় আর টাকার বিশাল অপচয়, এটা বন্ধ করার জন্যই এসেছিল একটা বৈপ্লবিক টেকনোলজিক্যাল সলিউশন। এটার নামই হচ্ছে এসপিএম বা সিঙ্গল পয়েন্ট মোরিং। এখন প্রশ্ন হলো, এই এসপিএম জিনিসটা আসলে কি? খুব সহজ করে যদি বলি, এটা হলো গভীর সমুদ্রে ভাসমান একটা অ্যাঙ্করিং পয়েন্ট বা বুয়া। বড় বড় তেলের জাহাজগুলো এসে এই বয়াতে লাগে, আর তারপর পাইপের মাধ্যমে সরাসরি তেল পাম্প করে তীরে পাঠিয়ে দেয়। ব্যাস, একদম সিম্পল, কিন্তু অমসম কার্যকরী। প্রসেসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে বড় জাহাজটা বঙ্গোপসাগরের মাঝখানে থাকা ওই বোয়াতে নোঙর করে। এরপর শুরু হয় পাম্পিং, আর তেলটা যায় ২২০ কিলোমিটার লম্বা একটা পাইপলাইনের মধ্য দিয়ে। আর এর মধ্যে ১৪৬ কিলোমিটার কিন্তু সাগরের নিচে। ভাবা যায়, সেখান থেকে তেল সোজা চলে যায় মহেশখালী টার্মিনালে, আর তারপর ফাইনালি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। তাহলে লাভটা কি হচ্ছে? আরে অনেক। সময় বাঁচছে, বিপুল পরিমাণ টাকা সেভ হচ্ছে, তেল নষ্ট হওয়া বা অপচয় কমে যাচ্ছে, এমনকি এটা পরিবেশের জন্য ভালো। আর দেশের ফিউয়েল রিজার্ভের ক্ষমতা তো বাড়ছেই। মানে বলতে গেলে সব দিক থেকেই লাভ। একটা কমপ্লিট গেম চেঞ্জার। তাহলে প্রশ্নটা তো আবার ঘুরে ফিরে ওখানেই আসে, এত দারুণ একটা জিনিস কেন বন্ধ হয়ে আছে? এই যে এতক্ষণ ধরে আমরা প্রশ্ন করছি কেন কেন কেন, এর উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন। উত্তরটা যতটা সহজ ততটাই কিন্তু হতাশাজনক। কারণটা হলো, এই বিশাল প্রজেক্টটা চালানোর জন্য কোনো অপারেটরই নেই। কিন্তু ঘটনাটা এই পর্যায়ে আসলো কিভাবে? এখানে একটা লম্বা প্রশাসনিক জট আছে। প্রথমে প্ল্যান ছিল যে চীনা কোম্পানিটা এটা বানিয়েছে টেন্ডার ছাড়াই, বিশেষ একটা আইনে তাদেরকেই অপারেটরের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু এরপর সরকার পরিবর্তনের সাথে সাথে সেই বিশেষ আইনটাই বাতিল হয়ে যায়। এরপর কি হলো? অপারেটর খোঁজার জন্য ২ বার টেন্ডার ডাকা হলো, কিন্তু সেই প্রসেসটা কেবল লম্বা হতে থাকলো, আর প্রজেক্টটা পড়েই থাকলো। আর এই যে দেরি হচ্ছে, এর জন্য কিন্তু আমাদের অনেক বড় একটা মাশুল দিতে হচ্ছে, শুধু সময়ের নয়, টাকারও। কত টাকা জানেন? বছরে প্রায় ৮০০ কোটি টাকা। ভাবুন একবার, এই প্রজেক্টটা চালু থাকলে প্রতি বছর দেশের ৮০০ কোটি টাকা বেঁচে যেত। মানে যতদিন এটা বন্ধ থাকছে তত টাকা লস। আর সবচেয়ে বড় আইরনিটা কি জানেন? একদিকে আমরা বছরে ৮০০ কোটি টাকা বাঁচানোর সুযোগ হারাচ্ছি, আর অন্যদিকে এই প্রজেক্টের জন্য যে লোন নেওয়া হয়েছে তার সুদ কিন্তু গুণে যেতে হচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি একটা দামি গাড়ির জন্য প্রতি মাসে কিস্তি দিচ্ছেন, কিন্তু গাড়িটা গ্যারেজে পড়ে আছে, চালাতেই পারছেন না। এই পুরো ব্যাপারটা নিয়ে একজন জ্বালানি বিশেষজ্ঞের একটা কথা খুব মনে ধরেছে। তিনি বলছেন, প্রশ্নটা ওঠা উচিত যে কার গাফিলতির কারণে এটা এভাবে পড়ে আছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করার জন্য যা যা করা দরকার সেটা করা উচিত।
আসলে এই হতাশাটা এখন শুধু ওনার একার না, আমাদের সবারই। তাহলে এখন কি হবে? এই অবস্থা থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? আপাতত খবর হচ্ছে অপারেটর খোঁজার জন্য দ্বিতীয়বারের মতো টেন্ডার প্রসেস চলছে, কিন্তু এই প্রসেস কবে শেষ হবে কিংবা আদৌ কোনো সমাধান আসবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন অন্য রাস্তাও ছিল। এই যে এত দেরি, এটা এড়ানো যেত। যেমন সুইস চ্যালেঞ্জ নামে একটা ইন্টারেস্টিং সিস্টেম আছে। এখানে কোনো একটা কোম্পানি একটা প্রস্তাব দেয়, আর তখন অন্যদের বলা হয় এর চেয়ে বেটার কোনো প্রস্তাব থাকলে নিয়ে আসতে। এতে একটা ভালো কম্পিটিশন হয় আর সিদ্ধান্তও নেওয়া যায় তাড়াতাড়ি। হয়তো এই পথে গেলে এতদিনে একটা অপারেটর পেয়েও যেতাম আমরা। অবশ্য বর্তমান সরকার বলছে যে তারা এটা তাড়াতাড়ি চালু করার ব্যাপারে খুবই আন্তরিক। কিন্তু শুধু কথায় তো আর কাজ হবে না। এই আন্তরিকতাটা বাস্তবে কবে দেখা যাবে, সেই তারিখটা কিন্তু এখনও আমরা জানি না। দিন শেষে প্রশ্নটা কিন্তু একটাই, ৮,০০০ কোটি টাকার এই বিশাল প্রজেক্ট, আমাদের জাতীয় সম্পদ, আর কতদিন এভাবে অবহেলায় নষ্ট হবে? দেশের ভবিষ্যতের জন্য, আমাদের অর্থনীতির জন্য এই জটটা খোলা তো জরুরি, কিন্তু প্রশ্ন হল কবে।